খাগড়াছড়ি রাঙামাটিতে ব্যাপক সংঘর্ষ, নিহত ৪, ১৪৪ ধারা জারি, হামলার প্রতিবাদে ঢাবিতে বিক্ষোভ, সবাইকে শান্ত থাকার আহ্বান ডক্টর ইউনূসের। ১২.৫ লাখ কোটি টাকার বিদেশি ঋণের চাপে অন্তর্বর্তী সরকার, হাসিনা মন্ত্রী এমপিদের সম্পদ বিক্রি করে দায় পরিশোধের দাবি জনগণের। ২৪ ঘন্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ২ জনের মৃত্যু, আক্রান্ত ২৯৯। সারা দেশে বেড়েই চলেছে ডেঙ্গুর প্রকোপ, সবাইকে সচেতন হওয়ার পরামর্শ। এবং স্বল্প খরচে দ্রুততম সময়ের মধ্যে চালু হলো কাজীপাড়া স্টেশন। শুক্রবার ছুটির দিনে মেট্রো রেল চালু হওয়ায় নগরবাসীর উচ্ছ্বাস প্রকাশ। আসসালামু আলাইকুম, সবাইকে মোহনা সংবাদে স্বাগত। শুনছিলেন শিরোনাম, সঙ্গে আছি তাবিশির আলিজা। এবার বিস্তারিত। এদিকে খাগড়াছড়ি রাঙামাটিতেও সংঘর্ষে হতাহতের প্রতিবাদে উত্তাল ঢাকা বিশ্ববিদ্যালয় ও শাহবাগ এলাকা। এ সময় ওই এলাকায় যান চলাচল বন্ধ হয়ে যায়। বিক্ষুব্ধ যুগ্ম ছাত্র জনতার সমাবেশে পাহাড়ে শান্তি ফেরানোর পাশাপাশি দেশের স্বাধীন নাগরিক হিসেবে প্রাপ্য অধিকারের নিশ্চিতের দাবি জানানো হয়। পার্বত্য ৩ জেলায় সেটেলারদের আধিপত্য বিস্তার নিয়ে পাহাড় অস্থিতিশীল করা হচ্ছে বলেও অভিযোগ করেন বক্তারা। এম আর আসাদ জানাচ্ছেন বিস্তারিত। সকাল ১০টা থেকেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের সামনে যুগ্ম ছাত্র পরিষদের ব্যানারে জড়ো হতে থাকেন রাজধানীতে বসবাসরত পার্বত্য ৩ জেলার অধিবাসীরা। প্রতিবাদ সমাবেশে খাগড়াছড়ি ও রাঙামাটিতে উদ্ভূত পরিস্থিতির জন্য স্যাটেলার বাঙালি ও তাদের পৃষ্ঠপোষকদের দায়ী করে নিজেদের দাবি দাওয়া তুলে ধরেন তারা। খাগড়াছড়িতে হামলা হলো, আজকে আবার বনরূপায় একইভাবে এই সাম্প্রদায়িক একটা হামলা হচ্ছে। আমরা এই প্রতিবাদে তীব্র নিন্দা জানাই। এই ইস্যুকে তৈরি করে ওখানে আমাদের যে আদিবাসী ভাই বোনেরা আছে, আমাদের সমাজের মানুষ আছে, ওনাদের ওখানে অনেক ব্যবসা বাণিজ্য পুড়িয়ে দেওয়া হয়েছে, বাড়িঘর পুড়িয়ে দেওয়া হয়েছে। চাকমা রাজা বিরাসিত দেবাশী রায় উনি প্রস্তাবনা দিয়েছেন কিছুদিন আগে। হ্যাঁ, আমার মনে হয় ওনার যে প্রস্তাবনাগুলো আছে এগুলো যদি আমাদের এই সরকার একটু মনোযোগ দিয়ে একটু আন্তরিকতার সহিত যদি অন্তর্ভুক্ত করে, ওই যে ভুলটা হয়েছে এখানে সংশোধন করার একটা সময় আসছে। বক্তৃতায় পরিষদের নেতৃবৃন্দ অবিলম্বে রাষ্ট্রের নাগরিক হিসাবে তাদের অধিকার প্রাপ্তির নিশ্চয়তাও চান। আমরা চাইবো আর যেন কারো রক্ত না ঝরে। আমরা সেই ১৯৯২ সালে যেমন লোগাঙ্গর হত্যা দেখেছি, প্রকাশপুরীর মতো ৭০ বছর বৃদ্ধকে যেমন হত্যা হতে দেখেছি, তেমনি ভাবে রাঙামাটি এখনো জ্বলছে, পাহাড় এখনো জ্বলছে, দিঘিনা এখনো জ্বলছে। আমরা আর জ্বলতে দিতে পারি না। শেখ হাসিনা যেমন আমাদের সাথে প্রতারণা করেছেন, বর্তমান সরকার কি সেই পথে হাঁটবে? যদি না চান তাহলে আপনারা কি সকলে পার্বত্য চুক্তি বাস্তবায়ন চান? পার্বত্য অঞ্চলে সহিংসতা বন্ধ না হলে কঠোর কর্মসূচির হুঁশিয়ারিও দেন নেতারা। এম আর আসাদ, মোহনা সংবাদ, ঢাকা। পার্বত্য চট্টগ্রামের ৩ জেলায় বসবাসকারী সব জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে নির্দেশ দেওয়া হয়েছে জানিয়ে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস সেখানকার সবাইকে শান্ত থাকার আহ্বান জানিয়েছেন। প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়, পার্বত্য জেলা খাগড়াছড়িতে বৃহস্পতিবার এবং শুক্রবার রাঙামাটিতে সৃষ্ট সমস্যা নিরসনে আন্তরিকভাবে কাজ করছে সরকার। গত বুধবার এক ব্যক্তিকে গণপিটুনি এবং পরবর্তীতে তার মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে চলমান হামলা, আক্রমণ ও প্রাণহানির ঘটনায় সরকার গভীরভাবে দুঃখিত এবং ব্যথিত। এতে আরও বলা হয়, আজ স্বরাষ্ট্র উপদেষ্টার নেতৃত্বে সরকারের উচ্চ পর্যায়ের একটি প্রতিনিধি দল খাগড়াছড়ি এবং রাঙামাটি পরিদর্শন করবেন। বর্তমান বিশ্বে সংখ্যা লঘু আর কে সংখ্যা গুরু সেটা বড় বিষয় নয়, ইনসাফ এবং আইনের শাসন রয়েছে কিনা সেটি সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। দেশে আইনের শাসন না থাকলে কেউই নিরাপদ না বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। শুক্রবার বিকেলে রাজধানীর গুলশানে দলের চেয়ারপারসনের কার্যালয়ে হিন্দু সম্প্রদায়ের নেতৃবৃন্দের সঙ্গে শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি এসব কথা বলেন। কিন্তু বর্তমান বিশ্বে কে সংখ্যা লঘু আর কে সংখ্যা গরু এটা কোনো গুরুত্বপূর্ণ বিষয় না, বরং একটা রাষ্ট্রে এবং সমাজে ইনসাফ এবং আইনের শাসন রয়েছে কিনা সেটি সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়, যেটি আমি ব্যক্তিগতভাবে দৃঢ়ভাবে বিশ্বাস করি। রাষ্ট্র ও সমাজের
আইনের শাসন থাকলে আপনি, আমি, আমরা সংখ্যালঘু কিংবা সংখ্যাগুরু যাই বলি না কেন, আইনের শাসনে সবাই আমরা নিরাপদ। আইনের শাসন না থাকলে আমরা কেউই নিরাপদ না, যেটি কদিন আগেও সত্য বলেছিল মানুষের কাছে। ধর্ম বর্ণ নির্বিশেষে বাঙালি অবাঙালি, বিশ্বাসী অবিশ্বাসী কিংবা সংশয়বাদী, বাংলাদেশের প্রতিটি নাগরিকের একমাত্র গর্বিত পরিচয়, আমরা সকলে বাংলাদেশী। 12.5 লাখ কোটি টাকার বিদেশি ঋণের বোঝা রেখে গেছে শেখ হাসিনা সরকার। এই ঋণের জেরে শুধু রাষ্ট্র নয়, চাপে আছে দেশের জনগণও। তাই দেশে বিদেশে পতিত সরকারের এমপি মন্ত্রী নেতাদের অবৈধ সম্পদ বাজেয়াপ্ত করে বিক্রির মাধ্যমে এই ঋণ পরিশোধের দাবি জানিয়েছে সাধারণ মানুষ। আর ভবিষ্যতে চড়া সুদে বিদেশি ঋণ নেওয়া থেকে সরকার বিরত থাকবে বলে জানিয়েছে বাংলাদেশ ব্যাংক। আরও জানাচ্ছেন রেজা খান। টানা 16 বছর ক্ষমতায় থেকে কোনো প্রকার বাছবিচার না করেই একের পর এক বিদেশি ঋণ নিয়েছে পতিত আওয়ামী লীগ সরকার। 2009 সালে দলটির ক্ষমতা গ্রহণের সময় বিদেশি ঋণ ছিল $50.36 বিলিয়ন, আর চলতি বছরের জুন শেষে এর পরিমাণ দাঁড়িয়েছে $103.79 বিলিয়ন, বা 12,45,478 কোটি টাকা। পতিত সরকার ঋণ করে ঘি খেয়ে দেশের সবাইকে চাপে ফেলেছে বলে মনে করেন সাধারণ মানুষ। ঋণ করে তারা খেয়ে গেছে এখন মাখন আর ঘি। সরকার দুর্নীতির জন্য এই ঋণটা রেখে গেছে। বিদেশি লোন না নিয়ে যদি আমরা স্বনির্ভরশীল হতে পারি তাহলে আমাদের জন্য ভালো হয়। ঋণ তো সকলের জন্যই চাপ। সাধারণ মানুষের মাথা পিছু পুরো ঋণের বোঝা হয়ে গেছে। দেশে বিদেশে আওয়ামী সরকার সংশ্লিষ্টদের অবৈধভাবে অর্জিত সম্পদ বিক্রি করে এ দায় পরিশোধ করার দাবিও জানান তারা। তাদের স্থাবর অস্থাবর যে সম্পদগুলো বাংলাদেশে রয়ে গেছে বা তাদের মিল ইন্ডাস্ট্রি ব্যাংক অ্যাকাউন্ট, সেগুলো দিয়ে লোনটাকে রিকভার করা কিভাবে যায়। বিদেশের লগে যোগাযোগ কইরা এই টাকা কিনে উঠাইলে কিছুটা ঋণ নিয়ন্ত্রণে আসবে। বিগত সরকারের নেয়া চড়া সুদের বিদেশি ঋণ আর জ্বালানি ও সার আমদানির বৈদেশিক দায় মেটাতে অন্তর্বর্তী সরকার চাপে আছে বলে জানালেন বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র হুসনে আরা শিখা। অল্প টেনরে এবং বেশি ইন্টারেস্ট রেটের ঋণ নেওয়া হয়ে থাকে, তাহলে অবশ্যই সরকারকে একটু চাপের মধ্যে ফেরত দিতে হবে। এনার্জি সেক্টর, আমাদের ফার্টিলাইজার সেক্টর, অর্থাৎ সরকারের প্রায়োরিটি কমোডিটি খাতগুলো আমদানির জন্য আমাদের উপর এক ধরনের চাপ আছে, সেটা পরিশোধ করার ক্ষেত্রে। ভবিষ্যতে সরকার চড়া সুদে বিদেশি ঋণ নেওয়া থেকে বিরত থাকবে বলে উল্লেখ করে বাংলাদেশ কখনো ঋণ পরিশোধে ব্যর্থ হয়নি বলেও জানান এই মুখপাত্র। সরকার চড়া সুদে ঋণ গ্রহণ থেকে বিরত থাকবে। রেজা খান, মোহনা সংবাদ, ঢাকা। দেশের বিশ্ববিদ্যালয়গুলোকে মেধাবী সৃষ্টি এবং জ্ঞান উৎপাদনের কেন্দ্রে পরিণত করার জন্য সরকারকে কাজ করার আহ্বান জানিয়েছেন শিক্ষক ও শিক্ষার্থীরা। বিকল্প প্রশাসন হিসেবে ছাত্র সংগঠনের ভূমিকা, শিক্ষক নিয়োগে স্বচ্ছতা ও সিনেট সিন্ডিকেট সমিতিগুলোকে সক্রিয় করার আহ্বান জানিয়েছেন তারা। মঞ্জুরি কমিশনের নিয়ন্ত্রণ ও উপাচার্যের ক্ষমতায় ভারসাম্য আনা না গেলে বিশ্ববিদ্যালয়গুলো কাঙ্ক্ষিত মান অর্জনে ব্যর্থ হবে বলেও মত দেন তারা। এম আর আসাদের বিশেষ প্রতিবেদন। প্রায় এক মাস ধরে চলা কোটা সংস্কার আন্দোলনের ধারায় 5 আগস্ট গণঅভ্যুত্থানে পতন হয় 16 বছরের স্বৈরাচারী আওয়ামী শাসনের। আন্দোলনে সব শ্রেণী পেশার অংশগ্রহণ থাকলেও নেতৃত্বে ছিল বিশ্ববিদ্যালয় কলেজের ছাত্ররাই। অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশে কেমন বিশ্ববিদ্যালয় চান শিক্ষার্থীরা, এটি এখন আলোচনায়। দলীয় প্রণোদনা থেকে শুরু করা, বিশ্ববিদ্যালয়ে আবাসিক হলে ন্যায্যতা প্রতিষ্ঠা, শিক্ষক রাজনীতির ভূমিকা ও দলীয় প্রশ্রয়ে বিকল্প প্রশাসনের অবসান চান শিক্ষার্থীরা। প্রথম বর্ষে একটা ছেলে এসে সুষ্ঠুভাবে সুষ্ঠু পরিবেশ পাবে, যে শিক্ষার পাশাপাশি সহশিক্ষাকর্মিক যে কাজকর্ম আছে, ডিবেট, নাটক, অন্যান্য যে জায়গাগুলো আছে আবৃত্তি করবে, সে চাইলে কুইজ ক্লাবে জয়েন করবে। শিক্ষক রাজনীতির কারণে আরেকজন শিক্ষক সে ডমিনেটেড হচ্ছে, সে সেখান থেকে নিগৃহীত হচ্ছে। দলীয় রাজনীতি করতেছে তারাই চলে আসে। সুতরাং এই কোনো প্রকার বিকল্প প্রশাসন যেন সৃষ্টি না হয় এবং যারা প্রশাসন আছে তারা তাদের যে দায়িত্বগুলো আছে সেই দায়িত্বগুলো যেন ঠিকঠাকভাবে পালন করে। সিলেবাসে অধিকার সংক্রান্ত বিষয় অন্তর্ভুক্ত করা হলে শিক্ষার্থীরাও এ বিষয়ে সচেতন হবেন বলে আশা করেন আন্দোলনে অংশ নেয়া এই ছাত্রনেতা। শিক্ষার্থীদেরকে সচেতন করা দরকার এবং এগুলোর জন্য প্রয়োজন আলাদা একটা সাবজেক্ট থাকতে পারে, যে বাংলাদেশের রাষ্ট্রীয় অবকাঠামো। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সামিনা লুৎফা নিত্রার মতে বিশ্ববিদ্যালয়
বিশ্ববিদ্যালয়ের সিনেট, সিন্ডিকেট ও সমিতিগুলোকে সক্রিয় করতে হবে। সুযোগ করে দিতে হবে ডাকসু সহ ছাত্রদের মঞ্চগুলোকে। এই বিশ্ববিদ্যালয়ে আসলে আমাদের গণতান্ত্রিক প্রচুর স্পেস আছে, সিনেট আছে, সিন্ডিকেট আছে, শিক্ষক সমিতি আছে। এই জিনিসগুলোকে আরও সক্রিয় করতে হবে। এখানে শিক্ষার্থীদের অংশগ্রহণের পরিমাণ এবং সুযোগ আরও অনেক বাড়াতে হবে। ডাকসু এবং অন্যান্য ইউনিভার্সিটিতে যে স্টুডেন্ট ইউনিয়নগুলো রয়েছে সেই ইউনিয়নগুলোকে চালু করতে হবে, সক্রিয় রাখতে হবে। তাহলে কিন্তু শিক্ষার্থীদের রাজনীতি এবং শিক্ষকদের রাজনীতি একটা ইতিবাচক দিকে যেতে পারে। ৭৩-এর আইনের বাইরে থাকা বিশ্ববিদ্যালয়ে ইউজিসি ও উপাচার্যের ক্ষমতা নিয়ন্ত্রণে আনতে হবে স্বচ্ছতা। আমরা দেখি উপাচার্যের হাতে প্রচুর ক্ষমতা, ইউজিসির অতিরিক্ত নিয়ন্ত্রণ, এবং সেই সেম ইউজিসির নিয়ন্ত্রণ আমরা প্রাইভেট বিশ্ববিদ্যালয়েও দেখি। এই জায়গাগুলোকে কমিয়ে এনে তাদেরকে স্বতন্ত্র এবং স্বাধীন করবার ক্ষেত্রে যথেষ্ট স্পেস দেওয়ার সুযোগ রয়েছে। বিশ্ববিদ্যালয়গুলোকে মেধা ও জ্ঞান উৎপাদনের কেন্দ্রে পরিণত করলে ঘুরে দাঁড়াবে দেশের শিক্ষা ব্যবস্থা, এমনটাই মত সংশ্লিষ্টদের। এম আর আসাদ, মোহনা সংবাদ, ঢাকা। গত ২৪ ঘন্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও দুজনের মৃত্যু হয়েছে। একই সময় সারা দেশে ২৯৯ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। শুক্রবার স্বাস্থ্য অধিদপ্তরের ডেঙ্গু বিষয়ক এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, গত ২৪ ঘন্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হওয়াদের মধ্যে বরিশাল বিভাগে ৫ জন, চট্টগ্রাম বিভাগে ১০ জন, ঢাকা বিভাগে ৬৮ জন, ঢাকা উত্তর সিটি কর্পোরেশনে ৯৬ জন, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনে ৭৩ জন, খুলনা বিভাগে ২৪ জন, ময়মনসিংহ বিভাগে ১৮ জন, রাজশাহী বিভাগে ৩ জন এবং রংপুর বিভাগে ২ জন রয়েছেন। চলতি বছরের ২০ সেপ্টেম্বর পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়েছেন ২২,২৬৫ জন। এদিকে চট্টগ্রামে বেড়েই চলেছে ডেঙ্গুর প্রকোপ। চলতি মাসের এই কয়েকদিনেই জেলায় ৩৪৫ জন ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছে। এ সময়ে মারা গেছে নারী, শিশু সহ ৭ জন। ডেঙ্গু নিয়ন্ত্রণে বাড়ির আশপাশ পরিষ্কার পরিচ্ছন্ন রাখার পাশাপাশি সবাইকে সচেতন হওয়ার পরামর্শ দিচ্ছেন চিকিৎসকরা। চট্টগ্রাম থেকে সুমন কুমারদের প্রতিবেদন, জানাচ্ছেন আফরিন পপি। চট্টগ্রামে গত ২৪ ঘন্টায় ৩৪ জন ডেঙ্গু আক্রান্ত হয়ে বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছে। চলতি বছরে এ পর্যন্ত ৯৪৩ জন আক্রান্ত হয়েছে, যার ৩৪৫ জনই চলতি মাসের ১৮ দিনে। এর মধ্যে নগরীতে ৩৩৯ জন এবং উপজেলায় আক্রান্ত হয়েছে ৪০৪ জন। ডেঙ্গু আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ১২ জনে। হাসপাতালগুলোতে জ্বর ছাড়াও বমি, পেট ব্যথা, শরীরে র্যাশ সহ নানা উপসর্গ নিয়ে ভর্তি হচ্ছেন রোগীরা। হঠাৎ জ্বর উঠছে, দেন টেস্ট করাইছি, দেন পজিটিভ আসছে। স্যালাইন দিছে, স্যালাইন অল্প টানছে, এই ছেলের কাছাকাছি এসে গেছে, তাড়াতাড়ি হাসপাতালে নিয়ে আসছি আমরা। মাথা ঘুরাইছে, তারপরে হচ্ছে বমি বমি ভাব লাগছে, কিছু খাইতে পারি নাই। নার্সের সংখ্যা কম আছে, কিন্তু আমরা যথেষ্ট চেষ্টা করি যে মানুষকে সন্তুষ্ট করে সেবা দেওয়ার জন্য চেষ্টা করি। পরিত্যক্ত বস্তুতে পানি জমে ডেঙ্গুবাহী এডিস মশা বেড়ে যাওয়ায় আক্রান্ত রোগীর সংখ্যা দিন দিন বাড়ছে। বৃষ্টির পানি যখন বিভিন্ন জায়গায় জমা হয়, তখন ওই যে ডেঙ্গু মশা যে লার্ভা ছাড়ে বা ডিম ছাড়ে, সেটার থেকে লার্ভা হয়ে আর মশা, এই মশার কারণে ডেঙ্গু রোগী বাড়তেছে দিনের পর দিন। কিন্তু এই ২-৩ দিন ধরে আমাদের এখানে হাসপাতালে ডেঙ্গু রোগী ভর্তির সংখ্যা প্রায় সমান আছে। বাড়ির আশপাশ পরিষ্কার রাখা সহ সবাইকে সচেতন হওয়ার পরামর্শ দিয়েছেন জেলা সিভিল সার্জন। ডেঙ্গু সম্পর্কে জনগণকে সচেতন করে, লিফলেট বিতরণ করে, প্রয়োজনে মাইকিং করে জনগণকে যাতে সতর্কতাকে, বিশেষ করে এই বর্ষার শেষ মৌসুমে যাতে ডেঙ্গু বাড়তেছে আর যাতে না বাড়ে, আমরা সেভাবে আমরা ব্যবস্থা নেওয়ার জন্য প্রত্যেকটি উপজেলা আমরা বলে দিয়েছি। বিশেষ করে শিশুদের প্রতি বেশি যত্নবান হওয়ারও তাগিদ দেন তিনি। আফরিন পপি, মোহনা সংবাদ। দ্রুততম সময়ের মধ্যে চালু হলো কাজীপাড়া মেট্রো রেল স্টেশন। একই সঙ্গে শুক্রবারও চলাচল শুরু করলো দ্রুততম গণপরিবহন মেট্রো রেল। শুক্রবার বিকেল ৩:৩০টায় কাজীপাড়া স্টেশনে উপস্থিত হয়ে দিনটিকে ঐতিহাসিক দিন উল্লেখ করেন ডিএমটিসিএল এর ব্যবস্থাপনা পরিচালক। এদিকে ছুটির দিনে মেট্রো রেল চালু হওয়ায় উচ্ছ্বাস প্রকাশ করেছেন নগরবাসী। ওবায়দুল হক মারুফের প্রতিবেদন। কাজীপাড়া ও মিরপুর ১০ স্টেশন মেরামত করতে পতিত আওয়ামী সরকারের ১ বছর সময় এবং ১০০ কোটি টাকার বাজেট বিভ্রান্তিকর প্রমাণ করে ২ মাসের মধ্যেই চালু হলো কাজীপাড়া মেট্রো স্টেশন। একই সঙ্গে সাপ্তাহিক ছুটির দিনে বিকেল ৩:৩০টায় উত্তরা মতিঝিল রুটে চলাচল শুরু করলো মেট্রো রেল।
উত্তরা থেকে রেলের যাত্রী হয়ে কাজীপাড়া পৌঁছে স্টেশন সংস্কার ও সাপ্তাহিক ছুটির দিনে রেল চলাচল শুরুর বিষয়ে কথা বলেন ডিএমসিএল এমডি। 3.5 মিনিট পর পর কিন্তু মেট্রো ট্রেন চলবে আলটিমেটলি, সুতরাং সে লক্ষ্যে আমরা আগাচ্ছি, কিন্তু এটাকে কমার্শিয়ালি ভায়াবল করার জন্য যখনই প্রয়োজন হবে আমরা তখনই টাইম অ্যাডজাস্ট করব। আমাদের যত দ্রুত সম্ভব এই যাতে ওপেন করা যায় উইথ ফুল সিকিউরিটি, মানে আমাদের নিরাপত্তা বিষয়টা বিবেচনা নিয়ে, সেটা আমরা সে লক্ষ্যে কাজ করছি। খুব দ্রুত সময়ের মধ্যে কাজীপাড়া স্টেশন চালু হওয়ায় সন্তোষ প্রকাশ করেন যাত্রীরা। অনেক শর্ট টাইমের ভিতরে স্বল্প ব্যয় আমরা এটা মেট্রো রেলটা চালু করতে পারছে বাংলাদেশ সরকার, এর জন্য অনেক অনেক ধন্যবাদ। তো এত দ্রুত যে এটা রিকভারি করবে এটা ভাবিনি, ভালোই লাগছে। প্রিয়জনদের সঙ্গে নিয়ে মেট্রো ভ্রমণ ও দ্রুত সময়ে নিরাপদ গন্তব্যে পৌঁছানোকে নাগরিক জীবনের স্বাচ্ছন্দ্য বলেছেন নগরবাসী। বন্ধের দিনে ফার্স্ট কাজীপাড়া স্টেশন চালু হচ্ছে। আমি কাজীপাড়ার বাসিন্দা, আমি রেগুলার এখান থেকে যাতায়াত করি, সেই জন্য ফার্স্ট ট্রিপে আমার যাওয়ার ইচ্ছা। মেট্রো রেলে যেতে ভালো লাগছে, আর মেট্রো রেলে করে গেলে তাড়াতাড়ি যাওয়া যায়। শুক্রবার সহ সকল ছুটির দিনে ও রাতের সময়সীমা বাড়ানোর কথাও বলেছেন কেউ কেউ। বিগত আওয়ামী সরকার কাজীপাড়া ও মিরপুর 10 রেল স্টেশন সারাতে 1 বছর সময় ও 100 কোটি টাকার যে বাজেট দিয়েছিল তা মিথ্যা প্রমাণ করে মাত্র 2 মাস সময়ে অন্তর্বর্তী সরকার কাজীপাড়া স্টেশন চালু করেছে। একই সঙ্গে চালু হয়েছে শুক্রবারে মেট্রো চলাচল। যাত্রী সাধারণ মনে করছে ছুটির দিনে মেট্রো চলাচল এক যুগান্তকারী পদক্ষেপ, যার মাধ্যমে তারা স্বাচ্ছন্দ্যে ভ্রমণ করতে পারবে। ওবায়দুল হক মারুফ, মোহনা সংবাদ, ঢাকা। সাবেক পরিকল্পনা মন্ত্রী ও সুনামগঞ্জ 3 আসনের সাবেক সংসদ সদস্য এম.এ. মান্নানকে কারাগারে পাঠানো হয়েছে। শুক্রবার সকালে তাকে সুনামগঞ্জের জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ফারহান সাদিকের আদালতে হাজির করা হয়। এ সময় আসামি পক্ষে জামিনের আবেদন করা হলে দ্রুত বিচার আদালত না থাকায় তার জামিন শুনানি করা হয়নি। এদিকে নিউ মার্কেট থানায় ব্যবসায়ী আব্দুল ওয়াদুদকে গুলি করে হত্যা মামলায় অতিরিক্ত ডিআইজি মশিউর রহমানের 7 দিনের রিমান্ড আদেশ দিয়েছেন আদালত। ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সাদ্দাম হোসেন এ আদেশ দেন। অক্টোবর মাস থেকেই সংস্কার কার্যক্রম শুরু হবে। শিক্ষা ও গণমাধ্যম সহ আরও কিছু সংস্কার কমিশন করার পরিকল্পনা রয়েছে বলে জানিয়েছেন তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম। তিনি আরও জানান 6টি কমিশন সংশ্লিষ্ট এবং অভিজ্ঞদের সঙ্গে আলোচনার মাধ্যমে রূপরেখা তৈরি করবে। তখন সব রাজনৈতিক ও সামাজিক পক্ষ মিলেই রূপরেখা অনুযায়ী সংস্কার কার্যক্রম শুরু হবে। শুক্রবার দুপুরে লক্ষ্মীপুরে বন্যা দুর্গত এলাকা পরিদর্শনকালে বাঙ্গাখা উচ্চ বিদ্যালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। পরে বন্যায় দুর্গতদের মাঝে খাদ্য সহায়তা বিতরণ করেন নাহিদ ইসলাম। 6টি সংস্কার কমিশন হয়েছে, এই কমিশনগুলো গতকাল বৈঠকও হয়েছে। অক্টোবর মাস থেকে এইটার কার্যক্রম শুরু হবে এবং পাশাপাশি আরও কিছু যেমন শিক্ষা এবং গণমাধ্যম সহ আরও কিছু সংস্কার কমিশনের পরিকল্পনা রয়েছে। এই কমিশনগুলো অংশীজনের সাথে আলোচনার মাধ্যমে, অভিজ্ঞ এক্সপার্টদের সাথে আলোচনার মাধ্যমে রূপরেখাটি তৈরি করবে। আবারও অস্থির রাজধানী নিত্যপণ্যের বাজার। মিল মালিক সিন্ডিকেটের কাছে জিম্মি চালের বাজার। এদিকে লাগাম টানা যাচ্ছে না মাছ, মাংস, ডিমের দামেও। এদিকে দীর্ঘদিন ধরে চড়া চালের বাজারের সিন্ডিকেট না ভাঙায় ক্ষুব্ধ সাধারণ ক্রেতারা। বাজার ঘুরে আরও জানাচ্ছেন উষা ফেরদৌস। প্রতি বছরই বাড়তে থাকে ধান চাষে উৎপাদন খরচ। বাড়তি খরচের বোঝা মাথায় নিয়েই বছরের পর বছর ধান চাষ করেও দারিদ্র্যের বেড়াজাল থেকে বের হতে পারেনি চাষি। বরং ধান উৎপাদনের জেলাগুলোতেই দারিদ্র্যের হার বেশি। এতে করে ধান চাষে আগ্রহ হারাচ্ছেন কৃষক। ধানের খরচা বেশি, এই হিসাবে লাভবান হইতে পারতেছে না। হালের খরচ বেশি, মনে করেন কামলার খরচ বেশি, বীজের খরচ বেশি। অথচ চালের বাজার নিয়ন্ত্রণ করছে মিল মালিক সহ কর্পোরেট সিন্ডিকেট। কৃষক কিন্তু টাকা পায় না, মধ্যস্থভোগীরা অনেক মুনাফা সেখান থেকে নিয়ে নেয়। মূলত আসলে মিল মালিকরা এবং কর্পোরেট কিছু ব্যবসায়ী আছে, তাদের মাঝে তারা আগে কিনে রাখছে, এটা ঠিক, কৃষকরা পায় নাই। মধ্যস্বত্ব ওরা লাভটা নিতেছে বেশি। এদিকে প্রতি ডজন ডিম বিক্রি হচ্ছে 160 থেকে 65 টাকায়। পাড়া মহল্লায় তা আরো বেশি। বাসার পাশে যে দোকানগুলো আছে এখানে আরো একটু বেশি দাম চায়। ছটা দিবেন আমরা হলো, আমি হিসাব করে 180 টাকার মতো পড়ে গেছে। আমি কিছু বলতে পারি না। আগে 50 টাকা হলে বা ঠিক আছে 150 টাকা ছিল, কিন্তু এখন কি 50 টাকা 5 টাকা বাড়ে গেছে।
সরকার যেটা দেয় এটা তো আমরা পাই নাই, ওটা কম কিনতে হলে আমরা কম বিক্রি করতে পারবো। সপ্তাহের ব্যবধানে বেড়ে গেছে মুরগির দামও। প্রতি কেজি ব্রয়লার 180 থেকে 90 আর সোনালী মুরগি 270 থেকে 80 টাকায় বিক্রি হচ্ছে। মুরগির গিলা কলিজা নিয়ে খাইছি ভাই, অনেক কষ্ট হয়েছে ভাই। আমরা মনে করেন যে দিন মজুর, অনেক কষ্ট করে সংসার চালাই, এর ভিতরে মনে করেন যে 180 করে মুরগি আমরা সংসার চালাই কেমনে। গেছে সপ্তাহ থেকে এই সপ্তাহে 10 টাকা করে কেজি বাড়ছে আর কি। স্বস্তি ফেরেনি সস্তা মাছেও। চাষের তেলাপিয়া পাঙ্গাসও বিকোচ্ছে 250 ঘরে। আর ভরা মৌসুমেও ইলিশ কিনতে না পেরে হতাশ ক্রেতারা। ইলিশ মাছ একটা হয়েছে 1200, একটা হয়েছে 1600, একটা হয়েছে 1000। তাই না, এখন তো আমাদের খাওয়া যান উচিত না। ইলিশের সিজন এখন, ইলিশ জাটকাও বিক্রি করতেছে 600-700 টাকা কেজি। তারা 50 বেশি হয়। সপ্তাহ ব্যবধানে বেড়েছে অনেক সবজির দামও। কাঁচামরিচ বিক্রি হচ্ছে 200 থেকে 220 টাকায়, বেগুন 80 থেকে 100, বরবটি 100 থেকে 120, পটল ঢেঁড়স 50 থেকে 60, পেঁপে 30 থেকে 40 এবং মাঝারি আকারের প্রতিটি লাউ বিক্রি হচ্ছে 60 টাকায়। সবজির বাজার তো চড়া, 100 টাকা নিচে কোনো তরকারি নাই। মূলা 60 টাকা করে চাইতেছেন, কাঁচামরিচ 70 টাকা 250 গ্রাম চাইতেছে। তেমনি কেমনি হবে? উষা ফেরদৌস, মোহনা সংবাদ, ঢাকা। শেষ করব মোহনা সংবাদ যাবার আগে শিরোনামগুলো আরো একবার। খাগড়াছড়ি রাঙামাটিতে ব্যাপক সংঘর্ষ, নিহত 4, 144 ধারা জারি। হামলার প্রতিবাদে ঢাবিতে বিক্ষোভ, সবাইকে শান্ত থাকার আহ্বান ডক্টর ইউনূসের। 12.5 লাখ কোটি টাকার বিদেশি ঋণের চাপে অন্তর্বর্তী সরকার, হাসিনা মন্ত্রী এমপিদের সম্পদ বিক্রি করে দায় পরিশোধের দাবি জনগণের। 24 ঘন্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও 2 জনের মৃত্যু, আক্রান্ত 299। সারা দেশে বেড়েই চলেছে ডেঙ্গুর প্রকোপ, সবাইকে সচেতন হওয়ার পরামর্শ। এবং স্বল্প খরচে দ্রুততম সময়ের মধ্যে চালু হলো কাজীপাড়া স্টেশন। শুক্রবার ছুটির দিনে মেট্রো রেল চালু হওয়ায় নগরবাসীর উচ্ছ্বাস প্রকাশ। এই ছিল মোহনা সংবাদে। মোহনার সবশেষ খবর জানতে ভিজিট করুন www.mohona.tv। সংবাদ দেখতে পারেন ফেসবুক ও ইউটিউবেও। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।